আমি এখন আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের দেখবেন আপনাদের সিলেবাসে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে সিলেবাসের ভিতরে ব্র্যাকেটে কতগুলো আইএস লেখা আছে। অনেকেই ভুল করে ওই আইএস গুলো দেখে না, এটা একটা খুব রং কনসেপ্ট। বিকজ সিলেবাসে যখন কোনো অঙ্ক এবং অঙ্কের সাথে সাথে আবার আইএস গুলো লেখা থাকে, ওই আইএস গুলো অ্যাটলিস্ট আপনার বেসিক একটা আইডিয়া ছাড়া হলে যাওয়া উচিত না। আমি খেয়াল করেছি যে আপনাদের যেসব আইএস গুলো আছে একটু হলেও যদি 15 মিনিটের হলেও আমি একটা রিভিউ আপনাদের করাই দিব। আজকে আমরা আলাপ করছি সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 37, এবং এটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও সবচেয়ে প্রয়োজন। প্রভিশনস, কন্টিনজেন্ট লায়াবিলিটি অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি, এই হচ্ছে আপনার, এবং কন্টিনজেন্ট অ্যাসেট অবভিয়াসলি। সো এখন দেখেন আমরা যদি এটা নিয়ে ডিসকাস করি তাহলে আমরা কি করব। আমাদের প্রথম হচ্ছে অবজেক্টিভ অফ আইএস 37, দ্য আইএস the standard IS 37 provision, contingent liabilities and contingent assets set the criteria for recognition and measurement of provision, contingent liability, contingent asset, and require a number of disclosure about this item in order to understand them better. এটা হচ্ছে মেইন বিষয়। এরপর বলছে what is provision। আচ্ছা, এই জায়গাটা আপনারা ধরে নেন যে অনেক লোক ভুল করে। আপনারা আজকের পর থেকে পরীক্ষার জন্য ছাড়াও আপনারা as you are going to be a cost and management accountant, a professional accountant, ক্লিয়ার করবেন যে what is provision and what is liability। না আমরা যেটাকে আমরা পেয়াবল বা বলি, সেটা হচ্ছে এরকম যে provision is a liability of uncertain timing or amount। সেটা হচ্ছে যখন আপনি জানেন যে স্যালারি ইজ পেয়াবল তখন কিন্তু স্যালারি প্রভিশন করতে হয় না, বিকজ ইউ নো দ্যাট যে আপনার সারা মাস আপনার লোকগুলা কাজ করেছে, 31শে জানুয়ারিতে আপনি এন্ট্রি দিচ্ছেন বা 31শে ডিসেম্বর, 31শে মার্চ, 30 সেপ্টেম্বর, হোয়াট এভার দ্য ডেট লাস্ট, যদি আপনার স্যালারি পেমেন্ট করা হয় পরের মাসের 1 তারিখে, তাহলে প্রতি মাসের 31 বা 30 তারিখে লাস্ট ডেটে আপনি একটা প্রভিশন করেন, সেটার নাম হচ্ছে স্যালারিজ ডেবিট, স্যালারিজ পেয়াবল। এটা কিন্তু সার্টেন, বাট প্রভিশন যেটা বুঝায় সেটা হচ্ছে আনসার্টেন ইন টার্মস অফ অ্যামাউন্ট, ইন টার্মস অফ টাইমিং। সেই ক্ষেত্রেই, এবং যত আনসার্টেনিটি বাড়বে ততই কিন্তু কন্টিনজেন্সিস চলে যায়, তখন আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলি। সো একটু দেখি, দ্য ওয়ার্ড আনসার্টেন ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার, বিকজ ইফ টাইমিং অ্যান্ড অ্যামাউন্ট আর সার্টেন or almost certain, then you don't deal with provision but with a payable or accrual. A liability is a present obligation arising from past event that is expected to be settled by an outflow of economic benefit from an entity. Clear? So পরে আমি আবার যখন বলছি তখন বলছি what is provision, এটা আমরা বললাম যে in other word, if there is no past event then there is no liability and no provision would be recognized. Past event can be created two types of obligation. First হচ্ছে legal obligation that arise from the legislation, a contract or other legal act, or constructive obligation that arise from the some business practice or customs or created an expectation in other parties to fulfill the obligation. In other words, people simply expect some company to fulfill the obligation even if it is not in the law or any contract. প্রথমটা বলছে হচ্ছে লিগ্যাল অব্লিগেশন আছে, যেমন ধরেন আপনি লেটস সে আপনাকে কন্টিনজেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে অনেক লিগ্যাল অব্লিগেশন থাকে, আর কিছু কিছু কনস্ট্রাকটিভ অব্লিগেশন থাকে যেটি আসলে অনেক সময় সরাসরি লিগ্যাল অব্লিগেশন না থাকলেও আপনার একটা নর্মস কাস্টমস অনুযায়ী, যেমন ধরেন আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দেই, WPPF এর কথা বলি। WPPF কিন্তু এই বছর থেকে আপনাকে মাস্ট অ্যাপ্লিকেশন করতে হবে, বাট এর আগে কিছু কিছু অর্গানাইজেশন লিস্টিং এ গেলে WPPF মাস্ট ছিল, বাট আনলিস্টেড প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য কিন্তু WPPF মাস্ট ছিল না, বাট এটা কিন্তু মাস্ট হয়েছে। তো মাস্ট হওয়ার আগেও কিন্তু অনেক কোম্পানি করতো, বিকজ দে হ্যাভ এ কাস্টমস, দে হ্যাভ এ প্র্যাকটিস। সো এই বিষয়গুলো এখানে সামনে আসবে, আমি ফার্দার আগাচ্ছি। তো what is provision? Provision is a liability of uncertainty of timing or amount, present obligation আর past event হচ্ছে legal obligation, constitution, and মানে এটা একটা আউটফ্লো ফর বেনিফিট। একটা আমরা নিশ্চয়ই কোনো বেনিফিট পেয়েছি, তার এগেইনস্টে এখন আউটফ্লো হবে, দিস ইজ কল। তো IS 37 এ বলছে the standard IS set 3 criteria for recognition and provision. First, there must be a present obligation as a result of the past event, one. Second হচ্ছে outflow of economic benefit to satisfy the obligation.
must be probable, that is more than 50% কে আমরা probable বলি। আর থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে the amount of economic benefit required to satisfy the obligation must be reliably estimated। যদি আনরিলায়েবল হয়, যদি এস্টিমেট না করা যায়, তখন কিন্তু এটাকে আসলে এই প্রভিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে না। If all these three criteria met, then you must recognize a provision. If just one of them not meet, then you must either disclose as a contingent liability, read more about it below, আমরা পরে বলে দিচ্ছি, or do nothing if the outflow of economic benefit is remote। মানে আমি ওই সিম্পল, আপনারা আমার আগে যারা ক্লাস করেছেন, আমি জানি না দু একবার করেছেন কিনা, প্রথম হচ্ছে প্রভিশনের যদি 50% এর নিচে চলে আসতে থাকে তখন কন্টিনজেন্সি আছে, আর যদি খুবই রিমোট হয় তখন এটাকে বলা হয় হচ্ছে যে এটা আসলে তখন খালি নোটে ডিসক্লোজার করেন, কোন রকম কন্টিনজেন্ট প্রভিশন অথবা কন্টিনজেন্ট লায়াবিলিটি রিকগনাইজ করতে হবে না, অনলি ইউ নিড টু মেনশন রিমোট করতে হবে, এটা আর কিছু দরকার নেই। তো এখানে ওই জিনিসটি আবার বলা আছে, সেটা হচ্ছে ক্যান ইউ অ্যাভয়েড দ্য অব্লিগেশন বাই দ্য ফিউচার অ্যাকশন। হ্যাঁ, যদি এটাকে ফিউচার অ্যাকশন দিয়ে এটাকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে কোনো প্রভিশন করতে হবে না। যদি না করতে পারেন, লেটস সে যে ধরেন আপনি বুড়িগঙ্গার পাশে আপনার ফ্যাক্টরি, বুড়িগঙ্গাতে আপনি কি ফেলেছেন, আপনি হচ্ছে ফেলে দিচ্ছেন হচ্ছে ওয়েস্টেজ, আপনার ফ্যাক্টরির বাজে পদার্থ, অর্থাৎ আপনার ফ্যাক্টরির ভিতরে কিছু গার্বেজ ছিল, কিছু ওয়েস্টেজ ছিল, যেটি হচ্ছে পরিবেশ দূষণ করে, এমন কিছু জিনিস ফেলেছেন, ফলে আপনাকে একটা সু করছে। আপনি যদি সুর এগেইনস্টে যদি আপনি এটাকে ওয়াটার ট্রিটমেন্ট করে বা কোনো একটা কিছু করে অথবা কম্পেনসেশন করে অথবা কিছু করে যদি অ্যাভয়েড করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর কোনো রকম কোনো প্রভিশন রাখতে হবে না। কিন্তু ইফ ইট ইজ নট হচ্ছে যে এটা যদি অ্যাভয়েড না করা যায়, তখন আপনাকে ওয়ারেন্টি এবং আপনি এর জন্য কিন্তু প্রভিশন রাখতে হবে। সো এটাই হচ্ছে ইস্যু। আচ্ছা, how to measure provision? The amount of provision should be measured at the best estimate of the expenditure required to satisfy the obligation at the end of the reporting period. As you can see here, some judgment and estimate involved. অনেক সময় আমরা জানি যে এস্টিমেট লাগবে আমাদের। Management should really incorporate all available information in the estimate, and they must not forget about risk and uncertainty, that is হচ্ছে ইনফ্লো থাকতে পারে, থাকতে নাও পারে। টাইম ভ্যালু অফ মানি, এটা ডিসকাউন্টিং উইদিন দ্য সেটেলমেন্ট ইজ এক্সপেক্টেড ইন দ্য লং টার্ম ফিউচার। তারপরে হচ্ছে সাম প্রবাবল ফিউচার ইভেন্ট, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। এবার হচ্ছে হাউ টু মেজার এ প্রভিশন। এখানে আমরা যে দেয়ার আর টু বেসিক মেথড ফর মেজারিং এ প্রভিশন। একটাকে বলা হয় এক্সপেক্টেড ভ্যালু মেথড, সেটা হচ্ছে যে you would use the method when you have a range of possible outcome, or you measure the provision for larger amount of item. In this case you need to weight each outcome by its probability. For example, warranty repair cost হচ্ছে 10,000 কত cost for 10,000 product. লেটস সে আপনি যখনই এক্সপেক্টেড মেথডে যাবেন, তখন আপনাদের কিন্তু একটা অঙ্ক, আপনার স্মিথের বইতে একটা অঙ্ক আছে যে আপনি যতগুলো টেলিভিশন সেট সেল করেন, অথবা আপনি যতগুলো এলইডি লাইট সেল করেন, অথবা যতগুলো এই ফ্রিজ সেল করেন, তার কত পার্সেন্ট ওয়ারেন্টির জন্য আসে, এই ধরনের এক্সপেক্টেড ভ্যালু মেথডে আপনাকে করতে হয়। আর একটা আছে মোস্ট লাইকলি আউটকাম, দি মেথড ইজ সুইটেবল ইন কেস অফ সিঙ্গেল অব্লিগেশন, দ্যাট ইজ হচ্ছে ওই যে বললাম মামলার ব্যাপারটা। উপরেরটা হচ্ছে যে আপনার হচ্ছে প্রোডাক্ট সেল করে ওয়ারেন্টি, গ্যারান্টি, এই ধরনের ইস্যুগুলো। আর নিচেরটা হচ্ছে মোস্ট লাইকলি আউটকাম হচ্ছে দ্য মেথড ইজ সুইটেবল ইন কেস অফ এ সিঙ্গেল অব্লিগেশন অর জাস্ট ওয়ান আইটেম। ফর এক্সাম্পল, প্রভিশন ফর লস ইন দ্য কোর্ট কেস। আমি যেটা বললাম যে আপনি বায়ু দূষণ করেছেন অথবা ওয়াটারের পানি দূষণ করেছেন, আপনাকে মামলায় জিতবেন কি জিতবেন না, এই বিষয়গুলো কাজ করে। তো how to account for a provision, এখানে হচ্ছে যে there are several events associated with the accounting for provision. Recognition of a provision কি হয়, কিভাবে রিকগনিশন হয়? In most cases you should recognize a provision in profit and loss. আসলে আমরা প্রভিশনটা কিন্তু প্রফিট এন্ড লসে হিট করে। Sometimes a provision is recognized in the cost of another asset. For example, provision for
রিমুভিং দ্য অ্যাসেট অ্যান্ড রিস্টোরিং দ্য সাইট আফটার ইট ইউজ। লেটস সে আপনারা নিশ্চয়ই মনে আছে যে আমরা মাইনিং অথবা যদি আমরা কয়লার খনি, কোন রকম গোল্ডের খনি অথবা তেলের খনি করি, তখন কিন্তু আমাদেরকে একটা অ্যাসেটের একটা প্রভিশন রাখতে হয় যে আমি এইখানে ডিসমেন্টেলিং কস্ট বলে, আমি যে মাটি খুঁড়ে এখান থেকে কয়লা, গ্যাস, তেল অথবা গোল্ড বা ডায়মন্ড তুলছি, এই সুড়ঙ্গটা ছিদ্র করছি, পরবর্তীকালে আমি যখন আবার গভর্নমেন্টকে বা কোনো প্রাইভেট ল্যান্ডকে বা গভর্নমেন্টকে যখন আমি আমার ল্যান্ডটা ফেরত দিব, তখন এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে আমি সেগুলোকে রিস্টোর করে দিব। এই প্রভিশনটা কিন্তু ইজ নট এ চার্জ টু দ্য ইনকাম স্টেটমেন্ট, ইট ইজ অ্যাডেড টু দ্য অ্যাসেট। সেটা কি অ্যাসেট? ওই যে আপনি ইনটেনজিবল অ্যাসেট ওর সাথে অ্যাড করে নেবেন অথবা ফিজিক্যাল অ্যাসেটের সাথে অ্যাড করে নেবেন। এই রিলেটেড অঙ্কও কিন্তু আপনাদের আসে, আপনাদের নিশ্চয়ই মনে আছে অয়েল গ্যাস মিনারেল থেকে অঙ্ক আসে। Don't forget to split the provision in the current and non-current part for the presentation purpose in your statement of financial position. সাধারণত আমরা এক বছরের অ্যামাউন্টটা এক বছরে দেখাই উইদিন দ্য নেক্সট 1 year, আর মোর দ্যান 1 year কে আমরা লং টার্মে দেখাই। আনউইন্ডিং দ্য ডিসকাউন্ট, এটা হচ্ছে আমরা জানি যে অনেক সময় আমরা ক্যাশ ফ্লো করি when a provision has a long term nature beyond 12 months, then there is something discounting involved as needed to present its present value. In each reporting you account for the interest on the opening balance of the provision, and it is called unwinding this discount. আমরা যদি you should recognize the interest in profit and loss and it should increase the amount of provision. যেটা হয় আমরা ডিসকাউন্টিং যখন করি একাধিক বছরের, মানে 5 বছরের পুরনো ঘটনাকে ডিসকাউন্টিং করি, যখন সময়ের সাথে সাথে হয়ে যায় তখন এই ডিসকাউন্টিং অ্যামাউন্টটা ফাইন্যান্সিয়াল চার্জ বা আদার চার্জ আকারে রিকগনাইজ হয় আর পরবর্তীকালে প্রভিশনটা বাড়ে। এটা আমরা অঙ্কে দেখতে পারবো যদি আমাদের ওরকম কোনো অঙ্ক এসে থাকে। সো আমার মনে হয় যে আজকে যেহেতু লম্বা করিয়েছি আমরা এই পর্যন্ত আজকে থাকি। নেক্সট দিনে আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি এবং কারেন্ট লায়াবিলিটি এবং প্রভিশন রিলেটেড একটা অঙ্ক দেখব। আর এই 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 IAS 37 নিয়ে আমরা অলরেডি ডিসকাস করলাম, আর এই রিলেটেড অঙ্কটা আমরা নেক্সট দিন করব। করার পরে যেটা হবে ওই দিনই আমরা শুক্রবারে আমরা হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে একটু অঙ্ক করব, কারণ ইনভেস্টমেন্টের অঙ্ক আসতে পারে যেহেতু এই কোর্সটার এই সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। এর পরের সিলেবাসটা এগুলো আসলে ইনভেস্টমেন্টকে অত হাইলাইট করা নেই। যে সো ফার আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন। আমরা আজকের মতো ক্লাসটা এইভাবে এখানে কনক্লুড করতে চাই উইথ এ গুড নোট দ্যাট যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি প্লিজ। হ্যালো, জি জি পড়েন স্যার। জি পড়েন প্লিজ। স্যার মানে ইয়াগুলা স্যার কোশ্চেন গুলো দিলে স্যার ভালো হইতো স্যার। কোশ্চেন গুলো কোন কোশ্চেন? স্যার ওই যে গত 5 বছরের যে কোশ্চেন গুলো স্যার, আমি তো স্যার ঢাকার বাইরে আছি তো ব্রাউনবাড়ি আছি স্যার। এখন স্যার আমি তো কালেক্ট করতে তাই আপনি আমাকে আপনি একটা কাজ করেন, আমরা একটা ইয়ে করেছি দেখেছেন আপনি, আমরা একটা হচ্ছে যে একটা গ্রুপ করেছি হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে, ওইখানে আপনি একটু আপনার ইমেল অ্যাড্রেসটা একটু দিয়ে দেন কাইন্ডলি, আমি আপনাকে পাঠিয়ে দিব। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, এই চ্যাপ্টারে ম্যাথ ক্লাস রেকর্ডগুলো কিভাবে স্যার পেতে পারি স্যার? ক্লাস রেকর্ড স্যার ক্লাস রেকর্ড সব কিন্তু দেয়া আছে আপনাদেরকে, আপনি ইমেল অ্যাড্রেস দেন, আপনাদের ওই যে গ্রুপে কিন্তু আমি সবগুলো তুলে দিয়েছি। অন্যরা পেয়েছেন না 3টা পার্টে, আপনার হচ্ছে IAS 16 পার্ট 1 2 আর হচ্ছে IAS 7 আর একটা 3টা দিয়েছি, পেয়েছেন না? কাইন্ডলি কি একজন বলবেন দেখেছেন? গ্রুপে দেয়া আছে, তো আপনারা একটু কাইন্ডলি গ্রুপে, আমরা গ্রুপটার নাম দিয়েছি হচ্ছে ফেসবুকের গ্রুপটার নাম দিয়েছি IFA স্পেশাল ক্লাস 2020, ওই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, আপনি একটু কাইন্ডলি, আর আপনার ওই আমার নাম্বারটা ফোন নাম্বারটা দিয়েছিলাম, যদি আপনারা কাইন্ডলি দেন, আর আমি ICMA তে এটা পাঠিয়ে দিচ্ছি কালকে, ওনারা আপনাকে মেইল করে দিবে। ওকে ওকে, আর কোনো কোশ্চেন আছে কাইন্ডলি? স্যার এই চ্যাপ্টারে ম্যাথ কি করা হয়ে গেছে কিনা বলতে পারেন, জানেন কিনা? কোনটা? পরীক্ষার কোশ্চেন কি তৈরি করা হয়ে গেছে কিনা জানেন কিনা? এটা আমি আসলে বলতে পারবো ভাই, কারণ পরীক্ষার ডেট কবে আপনার? 24 তারিখ। 24 তারিখ হলে তো আমি শিওর না, এটা দেখি আমি খোঁজ দিব না। ঠিক আছে জি ওকে জি দেখি স্যার স্যার জি প্লিজ। স্যার এই চ্যাপ্টারের ম্যাথ যেগুলো এগুলোকে আমরা কাইসির বই থেকে করলে এনাফ নাকি সিএর বইয়ের ম্যাথগুলো করতে হবে?
আমার কাইসুর ম্যাথটা আগে করেন, সি এর থেকে দুইটা একটা করেন, হ্যাঁ, বাট কাইসুটা আগে একটু করেন, কাইসুটা আগে একটু ইম্পর্টেন্ট, কাইসু মানে মেইন বই হিসেবে ধরে একটু আগান, হ্যাঁ। জি জি ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। ওটা সময় পাওয়া যাবে স্যার, 9:30 কারণ জুমার দিন স্যার। না 10:30, 10:30, 11:30, 12:30 না, আপনার তো মোটামুটি 12:30টায় নামাজ তো হয় 1:30টায় মোস্ট অফ মসজিদে, বুঝছেন? সো 12:30 পর্যন্ত আর 12:30 পর্যন্ত করতে পারবেন, অসুবিধা নেই। যাই হোক, আমরা এটা একটু ডিসকাশন করি, সেটা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স শেয়ারিং। আমি এখন আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের দেখবেন আপনাদের সিলেবাসে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে সিলেবাসের ভিতরে ব্র্যাকেটে কতগুলো আইএস লেখা আছে। অনেকেই ভুল করে ওই আইএস গুলো দেখে না, এটা একটা খুব রং কনসেপ্ট। বিকজ সিলেবাসে যখন কোনো অঙ্ক এবং অঙ্কের সাথে সাথে আবার আইএস গুলো লেখা থাকে, ওই আইএস গুলো অ্যাটলিস্ট আপনার বেসিক একটা আইডিয়া ছাড়া হলে যাওয়া উচিত না। আমি খেয়াল করেছি যে আপনাদের যেসব আইএস গুলো আছে, একটু হলেও যদি 15 মিনিটের হলেও আমি একটা রিভিউ আপনাদের করাই দিব। আজকে আমরা আলাপ করছি সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 37, এবং এটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও সবচেয়ে প্রয়োজন। প্রভিশনস, কন্টিনজেন্ট লায়াবিলিটি এন্ড কারেন্ট লায়াবিলিটি, এই হচ্ছে আপনার, এবং কন্টিনজেন্ট অ্যাসেট অবভিয়াসলি। সো এখন দেখেন, আমরা যদি এটা নিয়ে ডিসকাস করি তাহলে আমরা কি করব। আমাদের প্রথম হচ্ছে অবজেক্টিভ অফ আইএস 37, দ্য আইএস দ্য স্ট্যান্ডার্ড আইএস 37 প্রভিশন, contingent liabilities and contingent assets set the criteria for recognition and measurement of provision, contingent liability, contingent asset, and require a number of disclosure about this item in order to understand them better. এটা হচ্ছে মেইন বিষয়। এরপর বলছে what is provision। আচ্ছা, এই জায়গাটা আপনারা ধরে নেন যে অনেক লোক ভুল করে। আপনারা আজকের পর থেকে পরীক্ষার জন্য ছাড়াও আপনারা as you are going to be a cost and management accountant, a professional accountant, ক্লিয়ার করবেন যে what is provision and what is liability। না, আমরা যেটাকে আমরা পেয়াবল বা বলি, সেটা হচ্ছে এরকম যে provision is a liability of uncertain timing or amount। সেটা হচ্ছে যখন আপনি জানেন যে স্যালারি ইজ পেয়াবল, তখন কিন্তু স্যালারি প্রভিশন করতে হয় না, বিকজ ইউ নো দ্যাট যে আপনার সারা মাস আপনার লোকগুলা কাজ করেছে, 31 জানুয়ারিতে আপনি এন্ট্রি দিচ্ছেন, বা 31 ডিসেম্বর, 31 মার্চ, 30 সেপ্টেম্বর, হোয়াট এভার দ্য ডেট লাস্ট, যদি আপনার স্যালারি পেমেন্ট করা হয় পরের মাসের 1 তারিখে, তাহলে প্রতি মাসের 31 বা 30 তারিখে লাস্ট ডেটে আপনি একটা প্রভিশন করেন, সেটার নাম হচ্ছে স্যালারিজ ডেবিট, স্যালারিজ পেয়াবল। এটা কিন্তু সার্টেন, বাট প্রভিশন যেটা বুঝায় সেটা হচ্ছে আনসার্টেন ইন টার্মস অফ অ্যামাউন্ট, ইন টার্মস অফ টাইমিং। সেই ক্ষেত্রেই, এবং যত আনসার্টেনিটি বাড়বে ততই কিন্তু কন্টিনজেন্সি চলে যায়, তখন আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলি। সো একটু দেখি, দ্য ওয়ার্ড আনসার্টেন ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার, বিকজ if timing and amount are certain or almost certain, then you don't deal with provision but with a payable or accrual. A liability is a present obligation arising from past event that is expected to be settled by an outflow of economic benefit from an entity. Clear? So পরে আমি আবার যখন বলছি তখন বলছি what is provision, এটা আমরা বললাম যে in other word, if there is no past event, then there is no liability and no provision would be recognized. Past event can be created two types of obligation. First হচ্ছে legal obligation that arise from the legislation, a contract or other legal act, or constructive obligation that arise from the some business practice or customs, or created an expectation in other parties to fulfill the obligation. In other words, people simply expect some company to fulfill the obligation even if it is not in the law or any contract. প্রথমটা বলছে হচ্ছে লিগ্যাল অব্লিগেশন আছে, যেমন ধরেন আপনি লেটস সে আপনাকে কন্টিনজেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে অনেক লিগ্যাল অব্লিগেশন থাকে, আর কিছু কিছু কনস্ট্রাকটিভ অব্লিগেশন থাকে, যেটি আসলে অনেক সময় সরাসরি লিগ্যাল অব্লিগেশন না থাকলেও আপনার একটা নর্মস কাস্টমস অনুযায়ী, যেমন ধরেন আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দেই, WPPF এর কথা বলি। WPPF কিন্তু এই বছর থেকে আপনাকে মাস্ট অ্যাপ্লিকেশন করতে হবে, বাট এর আগে কিছু কিছু অর্গানাইজেশন লিস্টিং এ গেলে WPPF মাস্ট ছিল, বাট আনলিস্টেড প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য কিন্তু WPPF মাস্ট ছিল না, বাট এটা কিন্তু মাস্ট হয়েছে। তো মাস্ট হওয়ার আগেও কিন্তু অনেক কোম্পানি করতো, বিকজ দে হ্যাভ এ কাস্টমস, দে হ্যাভ এ প্র্যাকটিস। সো এই বিষয়গুলো এখানে সামনে আসবে।
আমি ফার্দার আগাচ্ছি। তো হোয়াট ইজ প্রভিশন? প্রভিশন ইজ এ লাইবিলিটি অফ আনসার্টিনিটি অফ টাইমিং অর অ্যামাউন্ট, প্রেজেন্ট অব্লিগেশন আর পাস্ট ইভেন্ট হচ্ছে লিগাল অব্লিগেশন, কনস্টিটিউশন, এন্ড আমার এটা একটা আউটফ্লো ফর বেনিফিট, একটা আমরা নিশ্চয়ই কোনো বেনিফিট পেয়েছি, তার এগেইনস্টে এখন আউটফ্লো হবে, দিস ইজ কল। তো IS 37 এ বলছে the standard IS set 3 criteria for recognition and provision. First, there must be a present obligation as a result of the past event. One. Second, outflow of economic benefit to satisfy the obligation must be probable, that is more than 50% probable boli. আর third criteria হচ্ছে the amount of economic benefit required to satisfy the obligation must be reliably estimated. যদি unreliable হয়, যদি estimate না করা যায়, তখন কিন্তু এটাকে আসলে এই প্রভিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে না। If all these criteria, 3 criteria met, then you must recognize a provision. If just one of them not meet, then you must either disclose as a contingent liability, read more about it below, আমরা পরে বলে দিচ্ছি, or do nothing if the outflow of economic benefit is remote. মানে আমি ওই সিম্পল, আপনারা আমার আগে যারা ক্লাস করেছেন, আমি জানি না দুই একবার করেছেন কিনা, প্রথম হচ্ছে প্রভিশনের যদি 50% এর নিচে চলে আসতে থাকে তখন কন্টিনজেন্সি আছে, আর যদি খুবই রিমোট হয় তখন এটাকে বলা হয় হচ্ছে যে এটা আসলে তখন খালি নোটে ডিসক্লোজার করেন, কোন রকম কন্টিনজেন্ট প্রভিশন অথবা কন্টিনজেন্ট লায়াবিলিটি রিকগনাইজ করতে হবে না, অনলি ইউ নিড টু মেনশন রিমোট করতে হবে, এটা আর কিছু দরকার নেই। সো এখানে ওই জিনিসটা আবার বলা আছে, সেটা হচ্ছে ক্যান ইউ অ্যাভয়েড দ্য অব্লিগেশন বাই দ্য ফিউচার অ্যাকশন। হ্যাঁ, যদি এটাকে ফিউচার অ্যাকশন দিয়ে এটাকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে কোনো প্রভিশন করতে হবে না। যদি না করতে পারেন, লেটস সে যে ধরেন আপনি বুড়িগঙ্গার পাশে আপনার ফ্যাক্টরি, বুড়িগঙ্গাতে আপনি কি ফেলেছেন, আপনি হচ্ছে ফেলে দিচ্ছেন হচ্ছে ওয়েস্টেজ, আপনার ফ্যাক্টরির বাজে পদার্থ, অর্থাৎ আপনার ফ্যাক্টরির ভিতরে কিছু গার্বেজ ছিল, কিছু ওয়েস্টেজ ছিল, যেটি হচ্ছে পরিবেশ দূষণ করে, এমন কিছু জিনিস ফেলেছেন, ফলে আপনাকে একটা সু করছে। আপনি যদি সুর এগেইনস্টে যদি আপনি এটাকে ওয়াটার ট্রিটমেন্ট করে বা কোনো একটা কিছু করে অথবা কম্পেনসেশন করে অথবা কিছু করে যদি অ্যাভয়েড করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর কোনো রকম কোনো প্রভিশন রাখতে হবে না। কিন্তু ইফ ইট ইজ নট হচ্ছে যে এটা যদি অ্যাভয়েড না করা যায়, তখন আপনাকে ওয়ারেন্টি এবং আপনার এর জন্য কিন্তু প্রভিশন রাখতে হবে। সো এটাই হচ্ছে ইস্যু। আচ্ছা, how to measure provision? The amount of provision should be measured at the best estimate of the expenditure required to satisfy the obligation at the end of the reporting period. As you can see here, some judgment and estimate involved. অনেক সময় আমরা জানি যে এস্টিমেট লাগবে আমাদের। Management should really incorporate all available information in the estimate, and they must not forget about risk and uncertainty, that is হচ্ছে ইনফ্লো থাকতে পারে, থাকতে নাও পারে, time value of money, discounting within the settlement is expected in the long term future, তারপরে হচ্ছে some probable future event, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। এবার হচ্ছে how to measure a provision। এখানে আমরা যে there are two basic method for measuring a provision। একটাকে বলা হয় expected value method, সেটা হচ্ছে যে you would use the method when you have a range of possible outcome, or you measure the provision for larger amount of item. In this case you need to weight each outcome by its probability. For example, warranty repair cost হচ্ছে 10,000 কত cost for 10,000 product. লেটস সে আপনি যখনই এক্সপেক্টেড মেথডে যাবেন, তখন আপনাদের কিন্তু একটা অঙ্ক, আপনার স্মিথের বইতে একটা অঙ্ক আছে যে আপনি যতগুলো টেলিভিশন সেট সেল করেন, অথবা আপনি যতগুলো এলইডি লাইট সেল করেন, অথবা যতগুলো এই ফ্রিজ সেল করেন, তার কত পার্সেন্ট ওয়ারেন্টির জন্য আসে, এই ধরনের এক্সপেক্টেড ভ্যালু মেথডে আপনাকে করতে হয়। আর একটা আছে মোস্ট লাইকলি আউটকাম, দি মেথড ইজ সুইটেবল ইন কেস অফ সিঙ্গেল অব্লিগেশন, দ্যাট ইজ হচ্ছে ওই যে বললাম মামলার ব্যাপারটা। উপরেরটা হচ্ছে যে আপনার হচ্ছে প্রোডাক্ট সেল করে ওয়ারেন্টি, গ্যারান্টি, এই ধরনের ইস্যুগুলো। আর নিচেরটা হচ্ছে মোস্ট লাইকলি আউটকাম হচ্ছে দ্য মেথড ইজ সুইটেবল ইন কেস অফ এ সিঙ্গেল অব্লিগেশন অর জাস্ট ওয়ান আইটেম। ফর এক্সাম্পল, প্রভিশন ফর লস ইন দ্য কোর্ট কেস। আমি যেটা বললাম যে আপনি বায়ু দূষণ করেছেন
অথবা ওয়াটারের পানি দূষণ করেছেন, আপনাকে মামলায় জিতবেন কি জিতবেন না এই বিষয়গুলো কাজ করে। তো how to account for a provision, এখানে হচ্ছে যে there are several events associated with the accounting for provision. Recognition of a provision কি হয়, কিভাবে রিকগনিশন হয়? In most cases you should recognize a provision in profit and loss. আসলে আমরা প্রভিশনটা কিন্তু প্রফিট এন্ড লসে হিট করে। Sometimes a provision is recognized in the cost of another asset. For example, provision for removing the asset and restoring the site after it used. Let's say আপনারা নিশ্চয়ই মনে আছে যে আমরা মাইনিং অথবা যদি আমরা কয়লার খনি, কোন রকম গোল্ডের খনি অথবা তেলের খনি করি, তখন কিন্তু আমাদেরকে একটা অ্যাসেটের একটা প্রভিশন রাখতে হয় যে আমি এইখানে ডিসমেন্টেলিং কস্ট বলে, আমি যে মাটি খুঁড়ে এখান থেকে কয়লা, গ্যাস, তেল অথবা গোল্ড বা ডায়মন্ড তুলছি, এই সুড়ঙ্গটা ছিদ্র করছি, পরবর্তীকালে আমি যখন আবার গভর্নমেন্টকে বা কোনো প্রাইভেট ল্যান্ডকে বা গভর্নমেন্টকে যখন আমি আমার ল্যান্ডটা ফেরত দিব, তখন এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে আমি সেগুলোকে রিস্টোর করে দিব। এই প্রভিশনটা কিন্তু ইজ নট এ চার্জ টু দ্য ইনকাম স্টেটমেন্ট, ইট ইজ অ্যাডেড টু দ্য অ্যাসেট। সেটা কি অ্যাসেট? ওই যে আপনি ইনটেনজিবল অ্যাসেট ওর সাথে অ্যাড করে নেবেন অথবা ফিজিক্যাল অ্যাসেটের সাথে অ্যাড করে নেবেন। এই রিলেটেড অঙ্কও কিন্তু আপনাদের আসে, আপনাদের নিশ্চয়ই মনে আছে অয়েল গ্যাস মিনারেল থেকে অঙ্ক আসে। Don't forget to split the provision in the current and non-current part for the presentation purpose in your statement of financial position. সাধারণত আমরা এক বছরের অ্যামাউন্টটা এক বছরে দেখাই উইদিন দ্য নেক্সট 1 year, আর মোর দ্যান 1 year কে আমরা লং টার্মে দেখাই। Unwinding the discount, এটা হচ্ছে আমরা জানি যে অনেক সময় আমরা ক্যাশ ফ্লো করি when a provision has a long term nature beyond 12 months, then there is something discounting involved as needed to present its present value. In each reporting you account for the interest on the opening balance of the provision, and it is called unwinding this discount. আমরা যদি you should recognize the interest in profit and loss and it should increase the amount of provision. যেটা হয় আমরা ডিসকাউন্টিং যখন করি একাধিক বছরের, মানে 5 বছরের পুরনো ঘটনাকে ডিসকাউন্টিং করি, যখন সময়ের সাথে সাথে হয়ে যায় তখন এই ডিসকাউন্টিং অ্যামাউন্টটা ফাইন্যান্সিয়াল চার্জ বা আদার চার্জ আকারে রিকগনাইজ হয় আর পরবর্তীকালে প্রভিশনটা বাড়ে। এটা আমরা অঙ্কে দেখতে পারবো যদি আমাদের ওরকম কোনো অঙ্ক এসে থাকে। সো আমার মনে হয় যে আজকে যেহেতু লম্বা করিয়েছি, আমরা এই পর্যন্ত আজকে থাকি। নেক্সট দিনে আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি এবং কারেন্ট লায়াবিলিটি এবং প্রভিশন রিলেটেড একটা অঙ্ক দেখব। আর এই IAS 37 নিয়ে আমরা অলরেডি ডিসকাস করলাম, আর এই রিলেটেড অঙ্কটা আমরা নেক্সট দিন করব। করার পরে যেটা হবে ওই দিনই আমরা শুক্রবারে আমরা হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে একটু অঙ্ক করব, কারণ ইনভেস্টমেন্টের অঙ্ক আসতে পারে যেহেতু এই কোর্সটার এই সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। এর পরের সিলেবাসটা এগুলো আসলে ইনভেস্টমেন্টকে অত হাইলাইট করা নেই। যে সো ফার আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন। আমরা আজকের মতো ক্লাসটা এইভাবে এখানে কনক্লুড করতে চাই উইথ এ গুড নোট দ্যাট যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি প্লিজ। হ্যালো, জি জি পড়েন স্যার। জি পড়েন প্লিজ। স্যার মানে এগুলা স্যার কোশ্চেন গুলো দিলে স্যার ভালো হইতো স্যার। কোশ্চেন গুলো কোন কোশ্চেন? স্যার ওই যে গত 5 বছরের যে কোশ্চেন গুলো স্যার, আমি তো স্যার ঢাকার বাইরে আছি তো ব্রাউনবাড়ি আছি স্যার। এখন স্যার আমি আপনি আমাকে আপনি একটা কাজ করেন, আমরা একটা ইয়ে করেছি দেখেছেন আপনি, আমরা একটা হচ্ছে যে একটা গ্রুপ করেছি হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে, ওইখানে আপনি একটু আপনার ইমেল অ্যাড্রেসটা একটু দিয়ে দেন কাইন্ডলি, আমি আপনাকে পাঠিয়ে দিব। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, এই চ্যাপ্টারে ম্যাথ ক্লাসের রেকর্ডগুলো কিভাবে স্যার পেতে পারি স্যার? ক্লাস রেকর্ড স্যার ক্লাস রেকর্ড সব কিন্তু দেয়া আছে আপনাদেরকে, আপনি ইমেল অ্যাড্রেস দেন, আপনাদের ওই যে গ্রুপে কিন্তু আমি সবগুলো তুলে দিয়েছি। অন্যরা পেয়েছেন না 3টা পার্টে, আপনার হচ্ছে IAS 16 পার্ট 1 2 আর হচ্ছে IAS 7 আর একটা 3টা দিয়েছি, পেয়েছেন না? কাইন্ডলি কি একজন বলবেন দেখেছেন? জি স্যার, গ্রুপে দেয়া আছে। তো আপনারা একটু কাইন্ডলি গ্রুপে, আমরা গ্রুপটার নাম দিয়েছি হচ্ছে ফেসবুকের গ্রুপের নাম দিয়েছি IFA স্পেশাল ক্লাস 2020, ওই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। আপনি একটু কাইন্ডলি, আর আপনার ওই আমার নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছিলাম, যদি আপনারা কাইন্ডলি দেন, আর আমি ICMA তে এটা পাঠিয়ে দিচ্ছি কালকে, ওনারা আপনাকে মেইল করে দিবে। ওকে ওকে, আর কোনো কোশ্চেন আছে কাইন্ডলি? স্যার এই চ্যাপ্টারে ম্যাথ কি করা হয়ে গেছে কিনা বলতে পারেন, জানেন কিনা?
পরীক্ষার কোশ্চেন কি তৈরি করা হয়ে গেছে কিনা জানেন কিনা? এটা আমি আসলে বলতে পারবো ভাই, কারণ পরীক্ষার ডেট কবে আপনার? 24 তারিখ। 24 তারিখ হলে তো আমি শিওর না এটা। দেখি, আমি খোঁজ দিব না। ঠিক আছে, জি ওকে জি, দেখি স্যার জি স্যার জি প্লিজ। স্যার এই চ্যাপ্টারের ম্যাথ যেগুলো, এগুলো কি আমরা কাইসির বই থেকে করলে এনাফ নাকি সি এর বইয়ের ম্যাথ গুলো করতে হবে? আমার কাইসুর ম্যাথটা আগে করেন, সি এর থেকে দুইটা একটা করেন, হ্যাঁ, বাট কাইসুটা আগে একটু করেন কাইন্ডলি। কাইসুটা আগে একটু ইম্পর্টেন্ট দেন। কাইসু মানে মেইন বই হিসেবে ধরে একটু আগান। জি জি, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। ওটা সময় পাওয়া যাবে স্যার, 9:30, কারণ জুমার দিন স্যার। না 10:30, 10:30, 11:30, 12:30 না, আপনার তো মোটামুটি 12:30টায় নামাজ তো হয় 1:30টায় মোস্ট অফ মসজিদে, বুঝছেন? সো 12:30 পর্যন্ত আর 12:30 পর্যন্ত করতে পারবেন, অসুবিধা নেই। যাই হোক, আমরা এটা একটু ডিসকাশন করি। সেটা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স শেয়ারিং। আমি এখন আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের দেখবেন আপনাদের সিলেবাসে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে সিলেবাসের ভিতরে ব্র্যাকেটে কতগুলো আইএস লেখা আছে। অনেকেই ভুল করে ওই আইএস গুলো দেখে না। এটা একটা খুব রং কনসেপ্ট, বিকজ সিলেবাসে যখন কোনো অঙ্ক এবং অঙ্কের সাথে সাথে আবার আইএস গুলো লেখা থাকে, ওই আইএস গুলো অ্যাটলিস্ট আপনার বেসিক একটা আইডিয়া ছাড়া হলে যাওয়া উচিত না। আমি খেয়াল করেছি যে আপনাদের যেসব আইএস গুলো আছে, একটু হলেও যদি 15 মিনিটের হলেও আমি একটা রিভিউ আপনাদের করাই দিব। আজকে আমরা আলাপ করছি সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 37, এবং এটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও সবচেয়ে প্রয়োজন। প্রভিশনস, কন্টিনজেন্ট লায়াবিলিটি এন্ড কারেন্ট লায়াবিলিটি, এই হচ্ছে আপনার, এবং কন্টিনজেন্ট অ্যাসেট অবভিয়াসলি। সো এখন দেখেন, আমরা যদি এটা নিয়ে ডিসকাস করি তাহলে আমরা কি করব। আমাদের প্রথম হচ্ছে অবজেক্টিভ অফ আইএস 37, দ্য আইএস স্ট্যান্ডার্ড আইএস 37 provision, contingent liabilities and contingent assets set the criteria for recognition and measurement of provision, contingent liability, contingent asset, and require a number of disclosure about this item in order to understand them better. এটা হচ্ছে মেইন বিষয়। এরপর বলছে what is provision। আচ্ছা, এই জায়গাটা আপনারা ধরে নেন যে অনেক লোক ভুল করে। আপনারা আজকের পর থেকে পরীক্ষার জন্য ছাড়াও আপনারা as you are going to be a cost and management accountant, a professional accountant, ক্লিয়ার করবেন যে what is provision and what is liability। না, আমরা যেটাকে আমরা পেয়াবল বা বলি, সেটা হচ্ছে এরকম যে provision is a liability of uncertain timing or amount। সেটা হচ্ছে যখন আপনি জানেন যে স্যালারি ইজ পেয়াবল, তখন কিন্তু স্যালারি প্রভিশন করতে হয় না, বিকজ ইউ নো দ্যাট যে আপনার সারা মাস আপনার লোকগুলা কাজ করেছে, 31শে জানুয়ারিতে আপনি এন্ট্রি দিচ্ছেন, বা 31শে ডিসেম্বর, 31শে মার্চ, 30 সেপ্টেম্বর, হোয়াট এভার দ্য ডেট লাস্ট, যদি আপনার স্যালারি পেমেন্ট করা হয় পরের মাসের 1 তারিখে, তাহলে প্রতি মাসের 31 বা 30 তারিখে লাস্ট ডেটে আপনি একটা প্রভিশন করেন, সেটার নাম হচ্ছে স্যালারিজ ডেবিট, স্যালারিজ পেয়াবল। এটা কিন্তু সার্টেন, বাট প্রভিশন যেটা বুঝায় সেটা হচ্ছে আনসার্টেন ইন টার্মস অফ অ্যামাউন্ট, ইন টার্মস অফ টাইমিং। সেই ক্ষেত্রেই, এবং যত আনসার্টেনিটি বাড়বে ততই কিন্তু কন্টিনজেন্সিস চলে যায়, তখন আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলি। সো একটু দেখি, দ্য ওয়ার্ড আনসার্টেন ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার, বিকজ ইফ টাইমিং এন্ড অ্যামাউন্ট আর সার্টেন or almost certain, then you don't deal with provision but with a payable or accrual. A liability is a present obligation arising from past event that is expected to be settled by an outflow of economic benefit from an entity. Clear? So পরে আমি আবার যখন বলছি তখন বলছি what is provision, এটা আমরা বললাম যে in other word, if there is no past event then there is no liability and no provision would be recognized. Past event can be created two types of obligation. First হচ্ছে legal obligation that arise from the legislation, a contract or other legal act, or constructive obligation that arise from the some business practice or customs or created an expectation in other parties to fulfill the obligation. In other words, people simply expect some company to fulfill the obligation even if it is not in the law or any contract. প্রথমটা বলছে হচ্ছে লিগ্যাল অব্লিগেশন আছে, যেমন ধরেন আপনি লেটস সে আপনাকে কন্টিনজেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে অনেক লিগ্যাল অব্লিগেশন থাকে, আর কিছু কিছু কনস্ট্রাকটিভ অব্লিগেশন থাকে যেটি আসলে অনেক সময় সরাসরি লিগ্যাল অব্লিগেশন না থাকলেও আপনার একটা নর্মস কাস্টমস অনুযায়ী, যেমন ধরেন
আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দেই, WPPF এর কথা বলি। WPPF কিন্তু এই বছর থেকে আপনাকে মাস্ট অ্যাপ্লিকেশন করতে হবে, বাট এর আগে কিছু কিছু অর্গানাইজেশন লিস্টিং এ গেলে WPPF মাস্ট ছিল, বাট আনলিস্টেড প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য কিন্তু WPPF মাস্ট ছিল না, বাট এটা কিন্তু মাস্ট হয়েছে। তো মাস্ট হওয়ার আগেও কিন্তু অনেক কোম্পানি করতো, বিকজ দে হ্যাভ এ কাস্টমস, দে হ্যাভ এ প্র্যাকটিস। সো এই বিষয়গুলো এখানে সামনে আসবে, আমি ফার্দার আগাচ্ছি। তো what is provision? Provision is a liability of uncertainty of timing or amount. Present obligation আর past event হচ্ছে legal obligation, constitution, and মানে এটা একটা আউটফ্লো ফর বেনিফিট। একটা আমরা নিশ্চয়ই কোনো বেনিফিট পেয়েছি, তার এগেইনস্টে এখন আউটফ্লো হবে, দিস ইজ কল। তো IS 37 এ বলছে the standard IS set 3 criteria for recognition and provision. First, there must be a present obligation as a result of the past event. One. Second হচ্ছে outflow of economic benefit to satisfy the obligation must be probable, that is more than 50% কে আমরা probable বলি। আর থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে the amount of economic benefit required to satisfy the obligation must be reliably estimated. যদি আনরিলায়েবল হয়, যদি এস্টিমেট না করা যায়, তখন কিন্তু এটাকে আসলে এই প্রভিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে না। If all these criteria, 3 criteria met, then you must recognize a provision. If just one of them not meet, then you must either disclose as a contingent liability, read more about it below, আমরা পরে বলে দিচ্ছি, or do nothing if the outflow of economic benefit is remote. মানে আমি ওই সিম্পল, আপনারা আমার আগে যারা ক্লাস করেছেন, আমি জানি না 2 একবার করেছেন কিনা। প্রথম হচ্ছে প্রভিশনের যদি 50% এর নিচে চলে আসতে থাকে তখন কন্টিনজেন্সি আছে, আর যদি খুবই রিমোট হয় তখন এটাকে বলা হয় হচ্ছে যে এটা আসলে তখন খালি নোটে ডিসক্লোজার করেন, কোন রকম কন্টিনজেন্ট প্রভিশন অথবা কন্টিনজেন্ট লায়াবিলিটি রিকগনাইজ করতে হবে না, অনলি ইউ নিড টু মেনশন রিমোট করতে হবে, এটা আর কিছু দরকার নেই। তো এখানে ওই জিনিসটি আবার বলা আছে, সেটা হচ্ছে ক্যান ইউ অ্যাভয়েড দ্য অব্লিগেশন বাই দ্য ফিউচার অ্যাকশন। হ্যাঁ, যদি এটাকে ফিউচার অ্যাকশন দিয়ে এটাকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে কোনো প্রভিশন করতে হবে না। যদি না করতে পারেন, লেটস সে যে ধরেন আপনি বুড়িগঙ্গার পাশে আপনার ফ্যাক্টরি, বুড়িগঙ্গাতে আপনি কি ফেলেছেন, আপনি হচ্ছে ফেলে দিচ্ছেন হচ্ছে ওয়েস্টেজ, আপনার ফ্যাক্টরির বাজে পদার্থ, অর্থাৎ আপনার ফ্যাক্টরির ভিতরে কিছু গার্বেজ ছিল, কিছু ওয়েস্টেজ ছিল, যেটি হচ্ছে পরিবেশ দূষণ করে, এমন কিছু জিনিস ফেলেছেন, ফলে আপনাকে একটা সু করছে। আপনি যদি সুর এগেইনস্টে যদি আপনি এটাকে ওয়াটার ট্রিটমেন্ট করে বা কোনো একটা কিছু করে অথবা কম্পেনসেশন করে অথবা কিছু করে যদি অ্যাভয়েড করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর কোনো রকম কোনো প্রভিশন রাখতে হবে না। কিন্তু ইফ ইট ইজ নট হচ্ছে যে এটা যদি অ্যাভয়েড না করা যায়, তখন আপনাকে ওয়ারেন্টি এবং আপনি এর জন্য কিন্তু প্রভিশন রাখতে হবে। সো এটাই হচ্ছে ইস্যু। How to measure provision? The amount of provision should be measured at the best estimate of the expenditure required to satisfy the obligation at the end of the reporting period. As you can see here, some judgment and estimate involved. অনেক সময় আমরা জানি যে estimate লাগবে আমাদের। Management should really incorporate all available information in the estimate, and they must not forget about risk and uncertainty, that is হচ্ছে ইনফ্লো থাকতে পারে, থাকতে নাও পারে। টাইম ভ্যালু অফ মানি, এটা ডিসকাউন্টিং উইদিন দ্য সেটেলমেন্ট ইজ এক্সপেক্টেড ইন দ্য লং টার্ম ফিউচার। তারপরে হচ্ছে সাম প্রবাবল ফিউচার ইভেন্ট, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। এবার হচ্ছে হাউ টু মেজার এ প্রভিশন। এখানে আমরা যে দেয়ার আর টু বেসিক মেথড ফর মেজারিং এ প্রভিশন। একটাকে বলা হয় এক্সপেক্টেড ভ্যালু মেথড, সেটা হচ্ছে যে you would use the method when you have a range of possible outcome, or you measure the provision for larger amount of item. In this case you need to weight each outcome by its probability. For example, warranty repair cost হচ্ছে 10,000 কত cost for 10,000 product. লেটস সে আপনি যখনই এক্সপেক্টেড মেথডে যাবেন, তখন আপনাদের কিন্তু একটা অঙ্ক, আপনার স্মিথের বইতে একটা অঙ্ক আছে যে আপনি যতগুলো টেলিভিশন সেট সেল করেন, অথবা আপনি যতগুলো এলইডি লাইট সেল করেন, অথবা যতগুলো এই ফ্রিজ সেল করেন, তার কত % ওয়ারেন্টির জন্য আসে, এই ধরনের এক্সপেক্টেড ভ্যালু মেথডে আপনাকে করতে হয়।
আরেকটা আছে মোস্ট লাইকলি আউটকাম, দি মেথড ইজ সুইটেবল ইন কেস অফ সিঙ্গেল অব্লিগেশন, দ্যাট ইজ হচ্ছে ওই যে বললাম মামলার ব্যাপারটা। উপরেরটা হচ্ছে যে আপনার হচ্ছে প্রোডাক্ট সেল করে ওয়ারেন্টি গ্যারান্টি এই ধরনের ইস্যুগুলো, আর নিচেরটা হচ্ছে মোস্ট লাইকলি আউটকাম হচ্ছে দ্য মেথড ইজ সুইটেবল ইন কেস অফ এ সিঙ্গেল অব্লিগেশন অর জাস্ট ওয়ান আইটেম, ফর এক্সাম্পল প্রভিশন ফর লস ইন দ্য কোর্ট কেস। আমি যেটা বললাম যে আপনি বায়ু দূষণ করেছেন অথবা ওয়াটারের পানি দূষণ করেছেন, আপনাকে মামলায় জিতবেন কি জিতবেন না এই বিষয়গুলো কাজ করে। তো how to account for a provision, এখানে হচ্ছে যে there are several events associated with the accounting for provision, recognition of a provision কি হয়, কিভাবে recognition হয়। in most cases you should recognize a provision in profit and loss, আসলে আমরা প্রভিশনটা কিন্তু প্রফিট এন্ড লসে হিট করে। sometimes a provision is recognized in the cost of another asset, for example provision for removing the asset and restoring the site after it used. let's say আপনারা নিশ্চয়ই মনে আছে যে আমরা মাইনিং অথবা যদি আমরা কয়লার খনি, কোন রকম গোল্ডের খনি অথবা তেলের খনি করি, তখন কিন্তু আমাদেরকে একটা অ্যাসেটের একটা প্রভিশন রাখতে হয় যে আমি এইখানে ডিসমেন্টেলিং কস্ট বলে, আমি যে মাটি খুঁড়ে এখান থেকে কয়লা, গ্যাস, তেল অথবা গোল্ড বা ডায়মন্ড তুলছি, এই সুড়ঙ্গটা ছিদ্র করছি, পরবর্তীকালে আমি যখন আবার গভর্নমেন্টকে বা কোনো প্রাইভেট ল্যান্ডকে বা গভর্নমেন্টকে যখন আমি আমার ল্যান্ডটা ফেরত দিব, তখন এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে আমি সেগুলোকে রিস্টোর করে দিব। এই প্রভিশনটা কিন্তু ইজ নট এ চার্জ টু দ্য ইনকাম স্টেটমেন্ট, ইট ইজ অ্যাডেড টু দ্য অ্যাসেট। সেটা কি অ্যাসেট? ওই যে আপনি ইনটেনজিবল অ্যাসেট ওর সাথে অ্যাড করে নেবেন অথবা ফিজিক্যাল অ্যাসেটের সাথে অ্যাড করে নেবেন। এই রিলেটেড অঙ্কও কিন্তু আপনাদের আসে, আপনাদের নিশ্চয়ই মনে আছে অয়েল গ্যাস মিনারেল থেকে অঙ্ক আসে। Don't forget to split the provision in the current and non-current part for the presentation purpose in your statement of financial position. সাধারণত আমরা এক বছরের অ্যামাউন্টটা এক বছরে দেখাই উইদিন দ্য নেক্সট 1 year, আর মোর দ্যান 1 year কে আমরা লং টার্মে দেখাই। আনউইন্ডিং দ্য ডিসকাউন্ট, এটা হচ্ছে আমরা জানি যে অনেক সময় আমরা ক্যাশ ফ্লো করি when a provision has a long term nature beyond 12 months, then there is something discounting involved as needed to present its present value. In each reporting you account for the interest on the opening balance of the provision, and it is called unwinding this discount. আমরা যদি you should recognize the interest in profit and loss and it should increase the amount of provision. যেটা হয় আমরা ডিসকাউন্টিং যখন করি একাধিক বছরের, মানে 5 বছরের পুরনো ঘটনাকে ডিসকাউন্টিং করি, যখন সময়ের সাথে সাথে হয়ে যায় তখন এই ডিসকাউন্টিং অ্যামাউন্টটা ফাইন্যান্সিয়াল চার্জ বা আদার চার্জ আকারে রিকগনাইজ হয় আর পরবর্তীকালে প্রভিশনটা বাড়ে। এটা আমরা অঙ্কে দেখতে পারবো যদি আমাদের ওরকম কোনো অঙ্ক এসে থাকে। সো আমার মনে হয় যে আজকে যেহেতু লম্বা করিয়েছি আমরা এই পর্যন্ত আজকে থাকি। নেক্সট দিনে আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি এবং কারেন্ট লায়াবিলিটি এবং প্রভিশন রিলেটেড একটা অঙ্ক দেখব। আর এই 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 IAS 37 নিয়ে আমরা অলরেডি ডিসকাস করলাম, আর এই রিলেটেড অঙ্কটা আমরা নেক্সট দিন করব। করার পরে যেটা হবে ওই দিনই আমরা শুক্রবারে আমরা হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে একটু অঙ্ক করব, কারণ ইনভেস্টমেন্টের অঙ্ক আসতে পারে যেহেতু এই কোর্সটার এই সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। এর পরের সিলেবাসটা এগুলো আসলে ইনভেস্টমেন্টকে অত হাইলাইট করা নেই। যে সো ফার আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন। আমরা আজকের মতো ক্লাসটা এইভাবে এখানে কনক্লুড করতে চাই উইথ এ গুড নোট দ্যাট যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি প্লিজ। হ্যালো, জি জি পড়েন স্যার। জি পড়েন প্লিজ। স্যার মানে ইয়াগুলা স্যার কোশ্চেন গুলো দিলে স্যার ভালো হইতো স্যার। কোশ্চেন গুলো কোন কোশ্চেন? স্যার ওই যে গত 5 বছরের যে কোশ্চেন গুলো স্যার, আমি তো স্যার ঢাকার বাইরে আছি তো ব্রাউনবাড়ি আছি স্যার। এখন স্যার আমি তো তাই আপনি আমাকে আপনি একটা কাজ করেন, আমরা একটা ইয়ে করেছি দেখেছেন আপনি, আমরা একটা হচ্ছে যে একটা গ্রুপ করেছি হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে, ওইখানে আপনি একটু আপনার ইমেল অ্যাড্রেসটা একটু দিয়ে দেন কাইন্ডলি, আমি আপনাকে পাঠিয়ে দিব। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, এই চ্যাপ্টারে ম্যাথ ক্লাস রেকর্ড গুলো কিভাবে স্যার পেতে পারি স্যার? ক্লাস রেকর্ড স্যার ক্লাস রেকর্ড সব কিন্তু দেয়া আছে আপনাদেরকে, আপনি ইমেল অ্যাড্রেস দেন, আপনাদের ওই যে গ্রুপে কিন্তু আমি সবগুলো তুলে দিয়েছি। অন্যরা পেয়েছেন না 3টা পার্টে, আপনার হচ্ছে IAS 16 পার্ট 1 2 আর হচ্ছে IAS 7 আরেকটা, 3টা দিয়েছি, পেয়েছেন না? কাইন্ডলি কি একজন বলবেন দেখেছেন?
লিস্টটা গ্রুপে জি দেওয়া স্যার। গ্রুপে দেওয়া আছে। তো আপনারা একটু কাইন্ডলি গ্রুপে, আমরা গ্রুপটার নাম দিয়েছি হচ্ছে, ফেসবুকের গ্রুপটার নাম দিয়েছি আইএফএ স্পেশাল ক্লাস 2020, ওই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, আপনি একটু কাইন্ডলি, আর আপনার ওই আমার নাম্বারটা, ফোন নাম্বারটা দিয়েছিলাম, যদি আপনারা কাইন্ডলি দেন, আর আমি আইসিএমএ তে এটা পাঠিয়ে দিচ্ছি কালকে, ওনারা আপনাকে মেইল করে দিবে। ওকে ওকে, আর কোনো কোশ্চেন আছে কাইন্ডলি? স্যার আইএফএ স্যার এই পরীক্ষার চ্যাপ্টারের কোশ্চেন ম্যাথ কি করা হয়ে গেছে কিনা বলতে পারেন, জানেন কিনা? কোনটা? পরীক্ষার কোশ্চেন কি তৈরি করা হয়ে গেছে কিনা জানেন কিনা? এটা আমি আসলে বলতে পারবো ভাই, কারণ পরীক্ষার ডেট কবে আপনার? 24 তারিখ। 24 তারিখ হলে তো আমি শিওর না, এটা দেখি, আমি খোঁজ দিব না। ঠিক আছে, জি ওকে জি, দেখি স্যার। জি স্যার জি প্লিজ। স্যার এই চ্যাপ্টারের ম্যাথ যেগুলো, এগুলোকে আমরা কাইসির বই থেকে করলে এনাফ নাকি সিএর বইয়ের ম্যাথ গুলো করতে হবে? আমার কাইসুর ম্যাথটা আগে করেন, সি এর থেকে দুইটা একটা করেন, হ্যাঁ, বাট কাইসুটা আগে একটু করেন, কাইসুটা আগে একটু ইম্পর্টেন্ট দেন, কাইসু মানে মেইন বই হিসেবে ধরে একটু আগান। জি জি, ঠিক আছে স্যার। Thank you all. Once again, welcome you and good morning. Most of the day আমাদের ক্লাস হয় ইভিনিং এ। আজকে শুক্রবার, ফ্রাইডে, একটা ব্যস্ত সপ্তাহ শেষ করে আমরা আবার প্যাশনেট লার্নাররা যারা হচ্ছে যে একটা যুদ্ধে নেমেছি টু কমপ্লিট সিএমএ। যদি আমাদের সিএমএ কমপ্লিশন যদি আমাদের মেইন ভিশন হয়, তবে আমাদের ছোট্ট মিশন হচ্ছে, আজকের মিশন হচ্ছে টু কমপ্লিট দ্য আইএফএ ফর দিস সেশন। But I hope and expect and pray for you that you will overcome this hurdle in this exam. I tried my level best to support you because matro 5টা class, but still I এই ক্লাসের বাইরেও আপনাদের টোটাল থিওরি, আপনাদের কি করলে ভালো হবে, তারপরে কোশ্চেন প্যাটার্ন নিয়ে বিভিন্ন বিষয়ে আমি কিন্তু কাজ করছি। সো আমরা অলরেডি আজকে বোধহয় আমাদের 3rd ক্লাস, আর 2টো ক্লাস ফর্মালি হবে। আমি আইসিএমএ কে রিকোয়েস্ট করবো যে একটা ক্লাস এক্সটেন্ড করা যায় কিনা। ইফ দে ডু নট অ্যালাউ, আমি পার্সোনাল লেভেলেও আপনাদের সাথে কানেক্ট হয়ে একটা টিপস সেশন, মানে একদম সর্বশেষ সেশনটা হবে মূলত, অথবা 5th ক্লাসটা একটু লিঙ্গার করে আমি চেষ্টা করব আপনাদের কিছু হেল্প করার জন্য আমার এন্ড থেকে, এবং আমি টোটাল থিওরিটা আবার যেগুলো অ্যান্সার নাই আমাদের কোশ্চেন ব্যাংকে, সেগুলো অ্যান্সার করে দিচ্ছি। সো আমার দিক থেকে প্রচেষ্টা বা ইচ্ছার কোনো ঘাটতি নাই। গতকালকে রাত 10টা পর্যন্ত কাজ করেছি, তারপরেও আজকে আমরা সকালে উঠে ফ্রাইডে মর্নিং শুরু করেছি। আপনারাও একই সিমিলার সিচুয়েশনে, শুধু আমি না, মানে আমরা সবাই একই জায়গায় আছি। তো সেই এন্ড থেকে চিন্তা করলে আমাদের যে ডেডিকেশন, আমাদের যে চেষ্টা, মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে এই ব্যাপারটাতে অনেক বেশি সাপোর্ট, মানে ইনশাআল্লাহ আমরা উই হোপ দ্যাট যে আমাদের এই আমরা কমপ্লিট করে ফেলবো। তো এই পর্যায়ে এসে আমি গত ক্লাসে হাউ টু মেজার এ প্রভিশন, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা ধরে নেন যে এই যে চ্যাপ্টারগুলো আমি করিয়েছি, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং যে চ্যাপ্টারগুলো টাচ করতে পারবো না সেগুলো একটা লিস্ট দিয়ে দিব। অলরেডি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমরা হচ্ছে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, আজকে ইম্পেয়ার সম্পর্কে চট করে একটু বলে নিব, বিকজ থিওরি পার্টটাতেও আপনাদের কিন্তু টাচ করা দরকার, ইম্পেয়ারমেন্টের থিওরি আসার সম্ভাবনা আছে। সো এখন আমি গত ক্লাসের ইনকমপ্লিট ছিল যেটা প্রভিশন, সো এখানে বলছি হাউ টু মেজার এ প্রভিশন। There are two basic methods for measuring a provision. One is expected value method. You know, যে আসলে প্রভিশন কে আমি বলেছিলাম আনসার্টেন অ্যামাউন্ট আর আনসার্টেন টাইমিং হলে প্রভিশন হয়, আদারওয়াইজ তো ফুল লাইবিলিটি বুক হয়। You'd use the method when you have a range of possible outcomes, or you measure the provision for larger amount of items. In this case, you need to weight each outcome by its possibility. For example, warranty repairs cost 10,000 products. আমরা নিশ্চয়ই জানি, আমরা ওয়ারেন্টি চ্যাপ্টারটা তো অঙ্কই করব। আমরা অঙ্ক তো একটা, আপনারা জানেন যে স্মিথের এবং কায়েসের বই অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি আগেও আপনাদেরকে, যারা পুরনো আমার আইএফএ ছিলেন তারা জানেন যে এটা অঙ্ক আছে, এটা করা যাবে। বাট ওইটাই বলা হচ্ছে যে যখন আপনি এটা প্রবাবিলিটির বেস থেকে আসে, the most likely outcome, the method is suitable in case of single obligation. আগেরটা ছিল এক্সপেক্টেড ভ্যালু, যেখানে আপনার ওয়েটেড এভারেজ করতে বলা হয়েছে, আর যেখানে সিঙ্গেল অব্লিগেশন হয় তখন মোস্ট লাইকলি আউটকাম বলা হয়। সেখানে বলা হয় দিস মেথড ইজ সুইটেবল ইন কেস অফ দ্য সিঙ্গেল অব্লিগেশন অর জাস্ট ওয়ান আইটেম। ফর এক্সাম্পল, আপনার কোনো ল সুটে হেরে যাবেন কি যাবেন না, আপনাকে এখানে কাজ করতে হবে কি হবে না, দ্যাট ইজ দ্য ইস্যু। এনিওয়ে, আমরা পরের স্লাইডে চলে যাই। সেটি হচ্ছে how to account for a provision. There are several events associated with the accounting for provision. First of all, recognition of a provision. In most cases, you should recognize a provision in profit and loss. আমরা জানি যে profit and loss এ হিট পড়ে, because যখন ওয়ারেন্টি বলেন, ওয়ারেন্টি এক্সপেন্স, তখন প্রফিট এন্ড লসে যায়। আর
লাইবিলিটি আন্ডার ওয়ারেন্টি, তখন সেটা হচ্ছে আপনার স্বাভাবিকভাবে লাইবিলিটি পাশে চলে যায়, ব্যালেন্স শিট আইটেম। আর পরবর্তীকালে যখন অ্যাকচুয়াল খরচ হয় তখন লাইবিলিটি ডেবিট হয়ে ক্যাশ বা ব্যাংক ক্রেডিট হয়, আমরা জানি। সামটাইমস এ প্রভিশন ইজ রিকগনাইজড ইন দ্য কস্ট অফ অ্যানাদার অ্যাসেট। যদি অ্যাসেটের ব্যাপারে যদি কোনো কন্টিনজেন্সি থাকে, অ্যাসেটের ব্যাপারে যদি কোনো, যেমন ধরেন আমরা বলেছিলাম গত ক্লাসেই বলেছিলাম যে আমরা যখন মিনারেল রিসোর্সেস ডিপ্লয় করি, এক্সপ্লোর করি, তখন কিন্তু এটাকে আবার আমাকে আগের সেই প্লেসটাকে ঠিক করে দিয়ে আসতে হয়। লেটস সে আপনি খনি করেছেন, বিশাল জায়গায় গর্ত করেছেন, গর্ত বুঝিয়ে দিতে হবে, সেই খরচটাও কিন্তু কন্টিনজেন্ট আন্ডারে প্রভিশন করতে হবে। আনউইন্ডিং দ্য ডিসকাউন্ট, এটা আমরা বলেছি যে 12 মাসের বেশি হলে এই জিনিসটা ঘটে। আমাদের এখানে এক্সাম্পল আছে, আমরা দেখব। ইউটিলাইজেশন অফ প্রভিশন when you incur expenditure associated with the settlement of the obligation, you should utilize a provision. In most cases, you simply recognize the utilization directly with incurring the invoice from supplier or any other related payment, যেমন debt provision, credit cash। নরমালি হচ্ছে যে আমরা যখনই এটাকে যখন আমরা ইউটিলাইজ করি, যে এটাকে যখন পেমেন্ট করা হয়, তখন বেসিক্যালি প্রভিশনটাকে মানে এক্সপেন্সকে ডেবিট করে ক্যাশ ক্রেডিট করা হয়। আমরা নেক্সট স্লাইডে এটা খুব ইজি করে দেয়া আছে, এই জন্য আমি দ্রুত পড়ছি। সামটাইমস এন্টাইটেলস have right to reimbursement of related expenditure by third party from an insurance company. Sometime যেটা হয়, আমরা একটা প্রভিশন রাখি, বাট এর এগেইনস্টে আবার অনেক সময় ক্লেম করে ইন্স্যুরেন্স। যেমন ধরেন আপনি প্রভিশন রেখেছেন যে লেটস সে যে আপনি আপনার ব্যাড ডেট এক্সপেন্স হবে, একটা প্রভিশন রেখেছেন, বাট এমনও আবার ইন্স্যুরেন্স করেছেন যে যদি কোনো আপনার ডিস্ট্রিবিউটর বা আপনার কাস্টমার যদি টাকা পেমেন্ট না করে, ইউ হ্যাভ মেড এ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছেন, সো তার এগেইনস্টে আপনি আবার এখানে একটা সার্টেন ক্ষতিপূরণ পাবেন। ইন কেস এ রাইট অফ রিইম্বার্সমেন্ট, এটা কি আপনার সেপারেট অ্যাসেট হিসেবে নো নেটিং অফ করার দরকার নেই, বাট ইউ ক্যান নেট অফ দ্য এক্সপেন্স ফর প্রভিশন উইথ ইনকাম ফ্রম রিইম্বার্সমেন্ট অফ দ্য প্রফিট এন্ড লস। যেটা হবে যে আপনি আসলে বেসিক্যালি আপনার পেমেন্টটা আপনি করেছেন, পরবর্তীকালে কিছু রিকভারেবল অ্যামাউন্ট পাবেন, সেটি এবার সেপারেট প্রেজেন্টেশন হবে। পরের স্লাইডে আমরা একটা এইখানে ওই টোটাল ডিসকাশনটা একটা স্লাইডে নিয়ে আসছি, আপনি দেখেন। সেটি হচ্ছে how to account for a provision। যখন রিকগনিশন অফ প্রভিশন হয়, যখন এক্সপেন্স হয়, লেটস সে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি এক্সপেন্স হচ্ছে ইওর ক্রেডিট। আবার ডেবিট যদি এমন হয় যে আপনি একটা সাইটকে আপনার হচ্ছে যে করতে হচ্ছে, একটা সাইটকে আপনি পরবর্তীকালে আপনার তাকে আবার লেটস সে আপনি খনন করেছেন ফর এক্সপ্লোর দ্য মিনারেলস, আপনাকে ওইটাকে আবার রিস্টোর করে দিয়ে আসতে হবে, ভরে দিয়ে আসতে হবে, তখন ওই অ্যাসেটকে ডেবিট করে আপনার বেসিক্যালি ওই প্রভিশন ফর রিস্টোরেশন অফ দ্য সাইট নামে করতে হবে। সো সরি, আমি একটু বোধহয় আগে গেছি। তারপর হচ্ছে ফাইন্যান্স কস্ট আনউইন্ডিং, যেটা হয় সেটা হচ্ছে লাইবিলিটি যখন আমি টাইম ভ্যালু নিয়ে করে আসি, তখন বেসিক্যালি টাইম ভ্যালুর কারণে আমার হচ্ছে প্রভিশনটা কম হয়, কিন্তু পরবর্তীকালে ইচ এন্ড এভরি টাইম যাওয়ার সঙ্গে সঙ্গে ফাইন্যান্স কস্ট ডেবিট হয় এবং লাইবিলিটি ক্রেডিট হয়, কারণ আলটিমেটলি সময়ের সাথে সাথে কিন্তু অ্যামাউন্টটাকে আনউইন্ডিং করতে হয়। ইউজ অফ প্রভিশন, এটা হচ্ছে যে প্রভিশন যখন করেন, যখন প্রভিশনটা যখন পেমেন্ট করে দেন, লেটস সে আপনি ওয়ারেন্টির জন্য প্রভিশন রেখেছেন, পরবর্তীকালে আপনি একটা মেকানিক্সকে টাকা দিয়ে দিচ্ছেন, অথবা রিপেয়ারের জন্য খরচ দিয়ে দিচ্ছেন, অথবা আপনি রিপ্লেসমেন্ট দিচ্ছেন অফ ইওর লেটস আপনি প্রভিশন করেছিলেন ফর এ ওয়ারেন্টি অফ এ টেলিভিশন সেট, পরবর্তীকালে আপনি বললেন যে পিকচার টিউবের জন্য প্রভিশন করা আছে, পরবর্তীকালে যখন পিকচার টিউব দিয়ে দিবেন, তখন বেসিক্যালি লাইবিলিটি ডেবিট হয়ে যাবে, ক্যাশ ব্যাংক অথবা ইনভেন্টরি ক্রেডিট হয়ে যাবে। রিইম্বার্সমেন্ট হচ্ছে যে আমরা অ্যাসেট যখন এটাকে আবার রিইম্বার্সমেন্ট পেয়ে, যখন অ্যাসেটটাকে ডেবিট হয়, এক্সপেন্সটা ক্রেডিট হয়, এটার মানে হচ্ছে ওই যে বললাম যে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের কাছে আপনার ক্লেম করা আছে, সো আপনি যখন প্রভিশন লেটসে আপনি লিখেছেন যে হচ্ছে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, লাইবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট করেছেন, কিন্তু পরবর্তীকালে যেটা হয়েছে সেটি হচ্ছে যে আপনি কিছুটা ক্যাশ পেয়ে গেছেন, তখন ডেফিনেটলি ক্যাশ অথবা ব্যাংক ডেবিট হয়ে যাবে আর ক্রেডিট হয়ে যাবে এক্সপেন্সটাকে, যেহেতু ইনকাম স্টেটমেন্টটা অলরেডি চার্জ করে ফেলছেন, তার যে অংশটা আপনার রিকভার হয়েছে ওটাকে আবার এক্সপেন্স ক্রেডিট করে ফেলতে হবে। সো this is basically the things provision in specific circumstances। এটি আসলে আপনারা দেখে নিন। আমি সম্ভবত আপনাদেরকে কয়েকজন আমার কাছে কোশ্চেন চেয়েছিলেন, সেটিও পাঠাতে পারিনি, এবং এই পিপিটি গুলো এখনো দেইনি। ভিডিওটা অলরেডি আপলোড করা আছে, আইসিএমএ অথরিটিকে লিংকটা আমি দিয়ে দিব আজকে। এই কয়েক সপ্তাহ খুব বিজি ছিলাম, আজকে ফ্রাইডে চেষ্টা করবো এই কাজগুলো করে দেওয়ার জন্য। এখানে আসলে এইগুলো আপনারা দেখে নিন। আমার মনে হয় যে প্রভিশন স্পেসিফিক সার্কামস্টেন্স ডিসকাশনটা আসলে আমি এক স্লাইডে করলেই ডিফারেন্ট ইজি হবে, এই জন্য ওগুলো আমি স্কিপ করলাম। আপনারা এখানে খেয়াল করে থাকবেন যে প্রভিশন স্পেসিফিক সিচুয়েশন কি কি হয়। ফিউচার ওপেনিং লসেস কি হয়? ফিউচার ওপেনিং লসেস হচ্ছে লাইবিলিটি, লেটস সে
যে আপনি ফিউচারে কোনো লস হবে এরকম যদি কোনো আপনার চান্স থেকে থাকে, বেসিক্যালি দিস ইজ নট ইয়োর প্রভিশন, দিস ইজ নট ফর ইয়োর কন্টিনজেন্ট লায়াবিলিটি। এটা হচ্ছে ডিফারেন্ট অনেকগুলো আপনার ইস্যু থাকে যেগুলো এখন কোনো ইন্ডিকেশন নাই, যে আপনি ধরেন অনেক পরে কিছু হতে পারে কি পারে না তার ইন্ডিকেশন কিন্তু এখন নাই। সো এখন যেহেতু নাই, এখন কোনো লায়াবিলিটি হবে, নো প্রভিশন। বাট যদি এরকম হয় যে ফিউচার রিকভারেবল অ্যামাউন্ট কমতে পারে অথবা ভ্যালু ইন ইউজ কমতে পারে, সেক্ষেত্রে ইম্পায়ারমেন্ট অফ অ্যাসেট ইট ইজ প্রযোজ্য, ইট ইজ অ্যাপ্লিকেবল, বাট নট দ্য প্রভিশন। Again, provision for onerous contract, you know the unavoidable contract থাকে। লেটস সে আমরা যখন আমরা অর্গানাইজেশনগুলো কাজ করি, আমরা জানি আমাদের সাপ্লায়ারের সঙ্গে অনেক সময় এগ্রিমেন্ট থাকে যে লেটস সে আমরা 10 লাখ টাকার প্রোডাক্ট নিতে হবে ইয়ারলি, কোনো কারণে এমন যদি থাকে যে 10 লাখ টাকার প্রোডাক্ট না নিলে আপনাকে 5,000 টাকার পেনাল্টি দিতে হবে। আর একটা প্রভিশন আছে 10 লাখ টাকার প্রোডাক্ট আপনাকে নিতেই হবে, ইউ আর বাউন্ড টু টেক ইট। সো 10 লাখ টাকা নিলে আপনি যদি হিসাব করে দেখেন যে এটা আপনার মার্কেট দরের থেকে অলরেডি 10,000 টাকা লস হচ্ছে, তখন আপনাকে দেখতে হবে যে আনঅ্যাভয়েডেবল কস্ট এবং ইকোনমিক বেনিফিটের নেট অফটা এর নিচে বলা আছে, এখানে বলা আছে নেট অফ ফুলফিলিং। ধরেন আপনি যদি ওই এক্সিকিউশন অফ দিস কন্ট্রাক্ট করেন, ধরেন আপনি অলরেডি 10 লাখ টাকার প্রোডাক্ট কিনতে হবে কিন্তু মার্কেটে অলরেডি পেয়ে যাচ্ছেন 9,90,000, তাহলে এই 10,000 টাকা হচ্ছে আপনার নেট কস্ট অফ ফুলফিলিং দ্য অব্লিগেশন। আর যদি এমন হয় 5,000 টাকা পেনাল্টি দিলেই আপনি এখান থেকে স্কেপ করতে পারছেন, সো এই 5,000 টাকার পেনাল্টি আর 10,000 টাকার হচ্ছে এক্সিকিউশন কস্ট, এটার ভিতরে লোয়ারটাকে আপনাকে বেসিক্যালি প্রভিশন করতে হবে। রিস্ট্রাকচারিং হচ্ছে যে প্রোগ্রাম প্ল্যান এন্ড কন্ট্রোল বাই ম্যানেজমেন্ট দ্যাট চান্সেস স্কোপ অর ম্যানার অফ বিজনেস। এটা হচ্ছে ডেবিটেড প্ল্যান এবং ভ্যালিড এক্সিকিউশন। আসলে বেসিক্যালি এখানে রিস্ট্রাকচারিং হয়। আমরা জানি যে আমাদের প্রভিশন গুলো আমরা যখন ইভেন আপনার ট্রাবল ডেট রিস্ট্রাকচারিং ও দেখেছেন, সো এখানে কিছু সুযোগ আছে আপনার রিস্ট্রাকচারিং করা। সেই জায়গাটাতে আমরা আসলে আরো ডিটেইলে আমরা কেস আছে, আমি দেখেছি যে এখানে অত এক্সাম্পল আমি রাখতে পারিনি, কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো আমি ইম্পর্টেন্স সহ ডিসকাস করছি, কারণ গত কয়েকটা পরীক্ষায় দেখলাম যে আপনার IS/IFRS ফ্রেমওয়ার্ক এখান থেকে কিন্তু false and true অথবা explanation এর কোশ্চেন আসছে। So it is very important for you to touch at least the IS which has mentioned in your syllabus, like IS1, IS2, IS7, IS8, IS10, IS28, IS40, IS36, IS33, IS16. These ISs are specifically mentioned in your syllabus, so you need to touch this IS and IFRS. Otherwise, if the question setter have a 5 mark, 10 mark, or 20 marks theory question from this IS IFRS, but this is not a theory, it may be a case or a situation where you need to assess whether it is true or false, or you need to explain the statement. So if you do not touch this IS and IFRS, it will be difficult for you to explain. In fact, in your new courses, when you completed this IFA, when you complete this IFA, you have to appear the Advanced Accounting 2, that is Advanced Accounting 1 and Advanced Accounting 2. These courses also have IS and IFRS. So IS IFRS avoid করে কিন্তু CMA কোর্স কমপ্লিট করা আপনাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। সো শুধুমাত্র পাস করার চিন্তা না করে আমার রিকোয়েস্ট হচ্ছে এই পরীক্ষাটা চলে যাক, পরীক্ষাটা is knocking at your door, the exam is knocking at your door, so you just focus to pass this exam. But when you pass this exam, or when you just completed your when you have finished your exam, it is my earnest request to all of you, just continue, keep learning the IS and IFRS. If you want, I can help you. I can give you the link of my IS and IFRS videos, and you can purchase my book as well. But though most of the senior person, they have my books, because this is a very simplified style, and we compile all the examples. So we have IS IFRS part 1 and part 2 you can collect. So now we proceed on for the what is contingency. It is very important. I hope that you have a question from this chapter, at least 5 to 10 marks at least, and it may be 20 as well. So what is contingencies? This chapter is called provision, contingent liability, and contingent asset. So contingent asset is not that much important for you.
provision. Already I have covered this simplified IS version. Now I am talking about the what is recognition, what is contingencies. Except for provision, we can deal with both the contingent liabilities and contingent asset. As I mentioned earlier, the contingent liability is much more important than contingent asset. Contingent liabilities, a contingent liability is either a possible obligation not present from the past event that will committed from future event. আমি কিন্তু আগে একবার আপনাদেরকে বললাম, ওখানে ছবি দেখিয়েছিলাম, আপনারা খেয়াল করেছেন যে ফিউচার কোনো কিছু নিয়ে কিন্তু আসলে কন্টিনজেন্সি হয় না। পাস্ট ইভেন্ট যদি থাকে এবং তার ফিউচার যদি কোনো কনসিকুয়েন্স আসে, দ্যাট উইল বি ট্রিটেড, দ্যাট মে বি দ্য স্কোপ, দ্যাট মে হ্যাভ এ স্কোপ আন্ডার দ্য কন্টিনজেন্ট লাইবিলিটি। A present obligation from past event, but either the outflow of economic benefit to satisfy the obligation is not probable, তখন less than 50%, তখন কিন্তু আসলে আলটিমেটলি এবং আপনার প্রভিশন না করে আপনার কন্টিনজেন্সি যেতে হয়, কন্টিনজেন্ট লাইবিলিটি হিসেবে রিকগনাইজ করতে হয়। দি অ্যামাউন্ট অব্লিগেশন ক্যান নট বি রিলেবল মেজার, তখন হচ্ছে যে ভেরি রেয়ার, তখন এটা আসলে মেনশন করলে হয় ডিসক্লোজার। সো তার মানে হচ্ছে প্রভিশন হচ্ছে যে প্রবাবল, মোর প্রবাবল দেন 50%, তখন হচ্ছে আপনাকে রেকর্ড করতে হবে। দেন যদি এটা এমন হয় যে 50% বা অ্যারাউন্ড হয়, তখন আপনাকে কেস টু কেস বুঝে আপনাকে এটাকে আসলে অ্যাসাইন করতে হবে যেটা কন্টিনজেন্ট লাইবিলিটি হিসেবে আনবেন কিনা। আর যদি খুব রিমোট হয় তখন কিন্তু আসলে মেনশন করতে হবে, তখন কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল ডেটা বের করা বা এখানে কোনো সুযোগ থাকে না। এখানে what are contingencies একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারেন। ফর এক্সাম্পল, ইউ মাইট ফেস এ লসুট, but your lawyers estimate the probability of losing the case at 30%. In this case, it is not probable that you will have to incur any expenditure to settle the claim, and you should not book a provision. It's typical contingent liability. If it is more than 50%, then maybe that can be recognized as provision. But as it is not beyond, it is not beyond 50%. It is within the range of 50%. So it should be recorded. So if you identify you have a contingent liability, you do not recognize it on journal entry. You should be make appropriate disclosure in the note of the financial statement. যেহেতু আপনি এখানে অ্যামাউন্টটাকে আইডেন্টিফাই করতে পারছেন না এবং it is beyond the range, so এখানে কিন্তু ডিসক্লোজার is important, but ফাইন্যান্সিয়াল ফিগার নেই এবং সেক্ষেত্রে আপনাকে আসলে কন্টিনজেন্ট লাইবিলিটি হিসেবে রেকর্ড করা দরকার হবে না। সো আমরা পরে যদি দেখি কন্টিনজেন্ট অ্যাসেট, আমরা এটা অঙ্কতে আসলে আরো ডিটেইল বুঝতে পারবো। কন্টিনজেন্ট অ্যাসেট হচ্ছে যে থিওরির জন্য একটু জানতে পারেন, বাট দেয়ার উইল বি নো ম্যাথমেটিক্স ফ্রম দিস কন্টিনজেন্ট অ্যাসেট। আই হোপ the contingent asset is a possible asset arising from the past event that will be confirmed by some future event, not fully under the entity's control. আসলে এন্টিটি কন্ট্রোলে থাকলে তো আর এটা কন্টিনজেন্ট অ্যাসেট হতো না, তখন আসলে অ্যাসেট ইন কনস্ট্রাকশন হয়ে যেত। যেহেতু এটা আসলে সম্ভাবনা আছে যে হতেও পারে নাও হতে পারে, that's why it is talking about the term contingent asset. এখানে বলা হচ্ছে similarly, as with contingent liability, you should not book anything in relation of contingent asset, but you make appropriate disclosure. Similar ক্ষেত্রে আসলে contingent asset এর ক্ষেত্রে আমরা prudence কনসেপ্টে আমরা জানি যে contingent liability হলে certain level probable থাকলে আমাদের রেকর্ড করতে হয়, কিন্তু অ্যাসেটের ক্ষেত্রে contingent asset certain level probable হলেও আমরা করতে পারি না, because if you are following the prudence concept, conservative concept, you need to recognize each and every expense and liability as it is arise in course of your business term. But for a contingent asset and future benefit, you need to be more cautious to recognize this asset. So there are disclosure as usual, opening balance, addition থাকলে contingent liability provision recognize of each class of provision, যেটা হবে যে opening balance থাকতে হবে, addition থাকলে হবে, used করলে যদি আপনি এটাকে রিভার্সাল করেন সেটা হবে, unused amount রিভার্স করলেও যদি এমন হয় যে আপনি প্রভিশন করেছেন বাট এটা প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে রিভার্সাল হতে পারে। আনউইন্ডিং দ্য ডিসকাউন্ট, আমি বলেছি যে একাধিক বছরের ভিতর হলে ইন্টারেস্টটাকে ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে চার্জ করতে হয়, অর চার্জ ইন দ্য ডিসকাউন্ট রেট, ক্লোজিং ব্যালেন্সটাকে দেখাতে হয়। প্রায়র ইয়ার recognition is not required, এটা হচ্ছে যে বলতেছে for class of provision a brief description, মানে IS 37 এর প্যারা 85 এ বলা আছে nature, timing, uncertainties, assumptions and reimbursement, এইগুলোকে যদি থাকে এটা মেনশন করতে হবে। So this is all brief about the IS 37. আপনারা যদি IS 37 সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, প্লিজ raise your voice, raise your
hand to ask any question or any compliment or anything. After that, we will discuss a brief about IS 40. এটা আপনাদেরকে একটু টাচ করে যেতে হবে পরীক্ষা যদি এই রিলেটেড কোনো কিছু আপনাদেরকে দিয়ে দেয়। So any question, anyone have any question, please?